বাই ইলেকশনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রায়গঞ্জ পুরসভাও 2 বছর ধরে এখানে কোনো ভোট হয়নি, এখানে প্রশাসক রয়েছে আর এখানেও পুরো পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠছে। উপনির্বাচনে বিরোধীরা এটা কি অস্ত্র হিসেবে ব্যবহার করে তৃণমূলকে চেপে ধরতে চাইছে। বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও রায়গঞ্জে 2 বছর ধরে রয়েছে প্রশাসক। পরিষেবা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়া তৃণমূল কার্যত এখন মুখ লুকোতে ব্যস্ত। Most performing municipalities, Bidhannagar MC, আসানসোল এমসি, রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব। এগুলো ভেঙে দেবো আমি। আলিপুরদুয়ার কাঁথির মতো নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়ে তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পুরসভা। সপ্তাহ দুয়েক পর রায়গঞ্জে উপনির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকে কি চাপ বাড়ল শাসক দলের ওপর? অস্ত্র পেয়ে গেল বিরোধীরা। বিজেপি থেকে কংগ্রেস সবাই বলছে পুরো পরিষেবা নিয়ে ব্যর্থতা, ভোটে টের পাবে শাসক দল। পৌরসভা ব্যর্থ সার্টিফিকেট পেয়ে গেছে, মানুষের কাছ থেকেও পেয়ে গেছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকেও পেয়ে গেছে। আগামী কয়েকদিন পরেই 10ই জুলাই বিধানসভা ভোটে আরও একবার রায়গঞ্জ শহরবাসী সেই সার্টিফিকেটের সিলমোহর দিয়ে দিবে। এত কাজ, এত উন্নয়ন, পকেট ভরা উন্নয়ন তো দেখে মানুষ ভোট দিচ্ছে না তৃণমূল কংগ্রেসকে, আর তৃণমূল কংগ্রেসের জন্যই বিজেপি পারবন্ত। গত লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জে পরিস্থিতি ভালো নয় তৃণমূলের। রায়গঞ্জ বিধানসভায় 21,000-এরও বেশি ভোটে লিড পায় বিজেপি, আর রায়গঞ্জ পুরো এলাকায় 27টি ওয়ার্ডেই এগিয়ে পদ্ম শিবির। রায়গঞ্জের বাসিন্দারাও পুরসভার কাজকর্মে বেজায় ক্ষুব্ধ। অপরিষ্কার জল যায় না কোনোদিন, ড্রেন হওয়ার পর থেকে ড্রেন দিয়ে কোনোদিন জল যায়নি। মানুষ দালান তুলছে, দালান তুলে নিয়ে ছাদ ঢালার দ্বিতীয় পয়সা বা তৃতীয় পয়সা যেটা আছে সেটা পাচ্ছে না। মুখ্যমন্ত্রী একদম পুরোপুরি সত্যি কথা বলেছেন। রাস্তাঘাটও ঠিক মতন তৈরি হয় না, একটা রাস্তা 3-4 বছরে টেন্ডার হয়, জঞ্জাল থাকে, জঙ্গল থাকে, তারপরে নোংরা থাকে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে খানিকটা বেকায়দায় পড়েছেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কারণ রায়গঞ্জের পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাসকে সামনে রেখেই ভোট পার হতে চাইছিলেন কৃষ্ণ। মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, কোথাও যদি কাজের অনিয়ম হয় তাহলে সেটা তো উনি বলতেই পারেন, আর উনার বলাতে আমরা আগামী দিনে আরো সজাগ হবো, আরো ভালো করে কাজ করবো। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে রেখে লাভের অঙ্ক কষতে শুরু করেছে বিরোধীরা। রায়গঞ্জ উপনির্বাচনে এর কতটা প্রভাব পড়ে তা কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক, TV9 বাংলা। অন্যদিকে 4 তারিখে রেজাল্ট আউট হয়ে গেছে। 2জন বাই ইলেকশনে জিতেছেন 2জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের। আজকে এতদিন হয়ে গেল কিন্তু তারা শপথ নিতে পারলেন না। সায়ন্তিকারা তারা বলছেন যে তারা রাজভবনে যাবেন না। অন্যদিকে রাজভবন অনর। এখন দেখা যাক কোন পক্ষ এটা নিয়ে কোন দিকে যায়। দুপক্ষই অবশ্য আইনি লড়াইয়ের একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন, কার্যত ইগোর লড়াই হচ্ছে সেখানে। দেখুন, হাতে সংবিধানের কপি, জয় শংসাপত্র এবং সিবি আনন্দ বোসের উদ্দেশ্যে বার্তা, যাতে লেখা শপথের জন্য রাজ্যপালের অপেক্ষায়। উপনির্বাচনে জয়ী 2 তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের বিধায়ক হিসেবে শপথ ঘিরে জট আরও পাকল। এদিনও তাদের শপথ হল না। মঙ্গলবারই রাজভবনের তরফে জানিয়ে দেওয়া হয় বুধবার 2 জয়ী প্রার্থীর শপথের ব্যবস্থা থাকবে, তবে রাজ্যপাল অপেক্ষা করবেন 3:30 পর্যন্ত। কিন্তু বিধানসভাতেই শপথের দাবিতে অনর সায়ন্তিকা ও রেয়াত। বিকেল 4টে পর্যন্ত তারা বিধানসভায় ধর্নায় বসেন। রাজভবনে যেতে বলা হয়েছে অবশ্যই, কিন্তু সেখানে বলা হয়নি যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবেন। তো সেইটা আমাদের জানার জন্য আমরা ওনার কাছে আবেদন জানিয়েছিলাম, উনি উত্তর দেননি কোনো। কিন্তু মানে কনস্টিটিউশন অনুযায়ী কি সবটা হচ্ছে? লোকসভার স্পিকার কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রত্যেকটা লোকসভাকে, কেন এই ক্ষেত্রে হবে না? এটাই আমাদের হাম্বেল রিকোয়েস্ট, অ্যাপিল টু আর অনারেবল গভর্নর। সায়ন্তিকারা গেলেন না, রাজ্যপালও এলেন না। দুপক্ষের টানাপোড়েনে তীব্র হলো জট। এটা রাজ্যপাল যদি করে থাকেন, রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়। 2 জয়ী প্রার্থী ধর্ণা নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিরোধীরা। এখানে লবিতে কোনো রকম প্রোটেস্ট বা প্রতিবাদ করা মানা। আজকে যারা সদস্যই হয়নি তারা আজকে ওখানে বসে তারা প্রতিবাদ করছে, আমি জানি না কিভাবে অ্যালাউ হলো। তিনি যখন ডাকছেন তাকে অবজ্ঞা করা মানে এটা কি বার্তা দিতে দেওয়া হচ্ছে? কেনই গোঁধরে বসে থাকছে যে আমি বিধানসভাতেই করব? সায়ন্তিকা রেয়াতের ক্ষেত্রে আইনি পথে হাঁটতে চলেছে রাজভবন। শপথ না নিয়ে তারা বিধানসভা এলে রোজ 500 টাকা করে জরিমানা করা হবে। আসরে নেমেছেন মুখ্যমন্ত্রীও। সূত্রের খবর, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তিনি। আইনি পথে যাওয়া নিয়ে কথা হয় দুজনের। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।
গতকাল থেকে না পুলিশ একটা অ্যাসাইনমেন্ট পেয়েছে, সকাল হলেই তারা চলে যাচ্ছে, কোথায় কোথায় ফুটপাত দখল করে কে ব্যবসা করছে তাদের সেখান থেকে সরিয়ে দিচ্ছে। টানা সেই ছবি আমরা দেখিয়েছি, কিন্তু পুলিশের তো আরো কাজ আছে, তাই না? আইন শৃঙ্খলা রক্ষা করা। এ রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা খবর দেখায়। 11 দিন আগে নিশ্চয়ই মনে আছে আপনাদের, বেলঘড়িয়াতে একজন ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। থানায় বসে হুমকিও দিয়েছিল সেই দুষ্কৃতী, নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই রেশ এখনো টাটকা। তার মধ্যেই আজ ব্যারাকপুর চত্বরে একজন বিরিয়ানি ব্যবসায়ী বলছেন তাকে হুমকি দেওয়া হচ্ছে, তোলা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে। সব থেকে বড় কথা, এই ব্যবসায়ী একজন তৃণমূল কংগ্রেস নেতাও, পঞ্চায়েত সদস্য। একবার ভেবে দেখুন, তিনি হুমকি পাচ্ছেন এই জমানায়, তাহলে ছোটখাটো ব্যবসায়ী যারা আছেন দিন আনে দিন খান, তাদের কি অবস্থা? 15ই জুন ভর দুপুরে বেলঘরিয়া রথতলা মোড়ে গুলি চালায় দুষ্কৃতীরা। একটুর জন্য প্রাণে বাঁচেন ব্যারাকপুর এলাকার ব্যবসায়ী অজয় মণ্ডল। পরদিনই জানা যায় বিহারের জেলে বসে তোলাবাজির কারবার চালাচ্ছে কুখ্যাত ডাকাত সুবোধ সিংই। TV9 বাংলার সামনেই হুঁশিয়ারি ফোন আসে ব্যবসায়ীর মোবাইলে। समझे ना, वो आपको मारने का मकसद नहीं था, इसी बात को सोचे, नहीं तो 8 लोगों को मत चला जाता तो क्या फर्क पड़ता। নেপথ্যে তোলাবাজি জানিয়েছিল পুলিশে। ওনাকে টাকা চাওয়ার জন্য টেনশন কল যেটা বলি আমরা, ওনাকে তারপরে কিছু লোকরা কল করছে। কিন্তু সেই ঘটনার পর 11 দিন কেটে গেলেও একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার মধ্যেই ফের তোলা চেয়ে হুমকি ব্যারাকপুরের আর এক ব্যবসায়ীকে। এবার দুষ্কৃতীদের নিশানায় উত্তর 24 পরগনার বিখ্যাত বিরিয়ানি চেনের অন্যতম মালিক অনির্বাণ দাস। অনির্বাণ তৃণমূল নেতা, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। 20 লক্ষ চায় তোলাবাজরা, দাবি অনির্বাণের। একটা সিচুয়েশন হয়েছে যে আমি ব্যবসা করতে যাব, হয়তো আমাকে কেউ গুলি করে দেবে, এরকম একটা ব্যাপার। মানে এরকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে। আমার পরশুদিন এমনভাবে আমাকে ওরা রেকি করেছে, মানে আমি সেই পর থেকে পুরো নার্ভাস হয়ে গেছি। চালাবো। আমি কত টাকা চেয়েছি? 20 লাখ। 20 লাখ। 2022 সালের মে মাসে অনির্বাণদের বিরিয়ানির দোকানে গুলি চালায় দুষ্কৃতীরা। মাস চারেক আগেও হুমকি ফোন আসে অনির্বাণের মোবাইলে। তার মধ্যে সোমবারের ঘটনা, দুষ্কৃতীরা দীর্ঘক্ষণ বিরিয়ানির ব্যবসায়ীর গাড়ির পিছু নেয় বলে অভিযোগ। ভয়ে প্রায় গৃহবন্দী ব্যবসায়ী। গাড়ি পাল্টাতে হচ্ছে, গাড়ি মানে বিভিন্ন গাড়ির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, গাড়ি পাল্টে যেতে হচ্ছে। এখানেও কি বিহার যোগ? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারা চাইছে, তারা ফোন করে অমুক অমুক নাম বলছে, আমি এ বলছি, কেউ হিন্দি ভাষায় কেউ কথা বলছে, কেউ বাঙালি ভাষায় কথা বলছে। ফোন আসছে পুনে থেকে, বলছে ফোন আসছে, পুলিশ ট্রেস করেছিল। বিহার থেকেও করেছে কিছু পুলিশ, কিছু কাউকে তুলেও এনেছে 2-1 জনকে। কলকাঠি কি শুভদেরই? রাজ্য প্রশাসন কি এবার তৎপর হবে? ব্যারাকপুর থেকে অনন্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল্লির রাউস এভিনিউ কোর্টের। দিল্লির মুখ্যমন্ত্রীকে 5 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় সিবিআইয়ের আইনজীবী। 29 জুন মামলার পরবর্তী শুনানি। আবগারি দুর্নীতি মামলায় আজই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে সিবিআই। 2 বিধায়কের শপথে জটিলতা। কালও বিধানসভায় গিয়ে অপেক্ষা করবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার। বিধানসভাতে শপথ নেবেন, পণ করেছেন 2 নবনির্বাচিত বিধায়ক। আবারও রাজভবনের চিঠি সায়ন্তিকা রেয়াতের। শপথ বিতর্কের মধ্যে দিল্লি রওনা দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সূত্রের খবর, শপথ জটিলতার বিষয়টি নিয়ে সংসদের সরব হবে তৃণমূল কংগ্রেস।